সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের প্রায়োগিক সমস্যার উপর আলোকপাত করব। চলো শুরু করা যাক। এখানে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী এবং অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। আমরা প্রথমেই আর্থিক অবস্থার বিবরণীর দিকে আলোকপাত করব। আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে রয়েছে দালাল কোঠা, কলকবজা, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, নগদ তহবিল। এখান থেকে আমাদের দুইটা বিষয় শনাক্ত করতে হবে, কোনটা স্থায়ী সম্পদ এবং কোনটা চলতি সম্পদ। এরপরে আমরা একটু দায় পাশের দিকে খেয়াল করব। দায় পাশে রয়েছে শেয়ার মূলধন, 10% বন্ড, সাধারণ সঞ্চিতি, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ। এখানেও আমরা তিনটি বিষয় এখান থেকে খেয়াল করব। এক নাম্বার হচ্ছে যে মালিকানা সম্পর্কিত কোন তথ্যগুলো দেওয়া আছে, দীর্ঘমেয়াদী ঋণ সম্পর্কিত কোন তথ্যটি দেওয়া আছে এবং চলতি দায় সম্পর্কিত কোন তথ্যগুলো দেওয়া আছে। এবার অন্যান্য তথ্যাবলী একটু লক্ষ্য করি আমরা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে বিক্রয় 18 লক্ষ টাকা, কোম্পানি বিক্রির উপর 25% লাভে পণ্য বিক্রয় করে, আর পরিচালন ব্যয় 1,20,000 টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্য 80,000 টাকা। এই প্রশ্নের আলোকে আমাদের করণীয়গুলো এবার আমরা সমাধান করার চেষ্টা করব। প্রশ্ন পর্যালোচনা করার পর এবারে আমরা সমস্যা সমাধানের দিকে যাব। প্রথমেই ক নাম্বার সমাধান করব। কতে আছে মালিকানা তহবিলের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রথমে মালিকানা তহবিল নির্ণয়ের সূত্রটি লিখব, তারপরে প্রশ্ন থেকে মান বসাবো। এভাবে আমরা মালিকানা তহবিল নির্ণয় করব। তোমরাও আমার সাথে সাথে মালিকানা তহবিল নির্ণয় করার চেষ্টা করো। লক্ষ্য করো, প্রথমে আমরা সূত্র লিখব যে দায় পাশ থেকে মালিকানা সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো আগে লিখব। এখানে আমরা দেখছি যে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, এই দুটো বিষয় হচ্ছে মালিকানা সম্পর্কিত। এরপরে আমরা সম্পদ পাশে দেখব যে কোনো অবাস্তব সম্পদ, কোনো ভুয়া সম্পদ বা অলিক সম্পদ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ পাশে কোনো অবাস্তব বা ভুয়া সম্পদ নেই। এজন্য এখানে আমরা ভুয়া সম্পদের জায়গায় মান 0 দিয়েছি। তো এখানে শেয়ার মূলধন ছিল 7 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি ছিল 1 লক্ষ টাকা, এই দুইটা যোগ করলে হয় হচ্ছে 8 লক্ষ টাকা। তার মানে মালিকানা তহবিল হবে 8 লক্ষ টাকা। এবারে আমরা ক্ষয়ের সমাধানের দিকে যাব। ক্ষতে প্রথমেই চেয়েছে চলতি অনুপাত। খ নাম্বারে শুরু করলো। খ নাম্বারে চলতি অনুপাত নির্ণয় করব। আমরা চলতি অনুপাতের মান বসাবো চলতি সম্পদ ভাগ হচ্ছে চলতি দায়। যেহেতু প্রশ্নের মধ্যে চলতি সম্পদ এবং চলতি দায় দেওয়া নেই, এই জন্য আমরা চলতি সম্পদ এবং চলতি দায় আগে নির্ণয় করে নেব।
এখানে সম্পদ পাশে আমরা দেখতে পাচ্ছি মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, নগদ তহবিল, এই চারটি আইটেম হচ্ছে চলতি সম্পদ। এগুলো প্রথমে লিখবো, তারপরে আমরা এগুলোর মান বসাবো। লক্ষ্য করো, মজুদ পণ্য 2 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 1 লক্ষ টাকা, অগ্রিম খরচ 40,000 টাকা, নগদ তহবিল 60,000 টাকা। এভাবে এগুলো যোগ করলে যোগফল হয় হচ্ছে 4 লক্ষ টাকা। এরপর আমরা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব। সূত্র লিখে নিই। চলতি দায়, দায় পাশের দিকে তাকাবো। দায় পাশে চলতি দায় রয়েছে প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া খরচ। এবার এগুলোর মান বসাবো। প্রদেয় হিসাব 40,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা এবং বকেয়া খরচ 30,000 টাকা। মোট দায় হচ্ছে 1 লক্ষ টাকা। এবারে আমরা এই চলতি সম্পদ এবং চলতি দায়ের মান মূল সূত্রের মধ্যে প্রয়োগ করব। চলতি সম্পদ হচ্ছে 4 লক্ষ টাকা, চলতি দায় হচ্ছে 1 লক্ষ টাকা। এবার এই 4 লক্ষ টাকাকে 1 লক্ষ টাকা দিয়ে ভাগ করলে ভাগফল হয় হচ্ছে 4। এটা আমরা লিখব 4:1। অর্থাৎ এই প্রতিষ্ঠানের 4 টাকা চলতি সম্পদের বিপরীতে 1 টাকা চলতি দায় রয়েছে। এবার আমরা ক্ষয়ের পরবর্তী অংশের দিকে যাব। ক্ষয়ের পরবর্তী অংশে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে সূত্র লিখব। এবার লক্ষ্য করো, প্রশ্নের মধ্যে মজুদ আবর্তনের মান এবং গড় মজুদের মান দেওয়া নেই। কাজেই আমাদের এই দুটি চলকের মান নির্ণয় করে নিতে হবে। প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। খেয়াল করতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য এখানে কোন কোন বিষয় আমরা নিতে পারবো। এখানে বিক্রয় দেওয়া আছে এবং মোট লাভের একটি হার দেওয়া আছে। প্রথমে আমরা বিক্রয় থেকে মোট লাভ বাদ দিব। বিক্রয়ের মান দেওয়া আছে 18 লক্ষ টাকা। আর মোট লাভ সরাসরি দেওয়া নেই। মোট লাভের ক্ষেত্রে উল্লেখ করা আছে বিক্রয়ের উপর 25%। এজন্য আমরা এই বিক্রয় 18 লক্ষ টাকা উপর 25% হিসাব করব। এই 18 লক্ষকে 25% করলে হয়
4,50,000 টাকা। এবারে আমরা এই 18 লক্ষ টাকা থেকে 4,50,000 বাদ দিলে পাবো 13,50,000 টাকা। এটা মূল সূত্রের মধ্যে বসাবো। বিক্রিত পণ্যের ব্যয় 13,50,000 টাকা। এবারে আমরা গড় মজুদ নির্ণয় করব। গড় মজুদ নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 80,000 টাকা। প্রথমে আমরা লিখব 80,000। সমাপনী মজুদ আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সম্পদ পাশে দেওয়া আছে 2 লক্ষ টাকা ভাগ 2। এবারে খেয়াল করো, আমরা আমাদের সূত্রের দুটি চলকের মান পেয়ে গেছি। বিক্রিত পণ্যের ব্যয় আমরা এর আগে নির্ণয় করেছি 13,50,000 টাকা, আর গড় মজুদ নির্ণয় করলাম 1,40,000 টাকা। এবার এই 13,50,000 কে 1,40,000 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে ভাগফল পাবো 9.64। আর এক্ষেত্রে আমরা ফলাফল লিখব হচ্ছে অনুপাত বা পার্সেন্ট আকারে লিখতে পারবো না, এটা যেহেতু আবর্তন সম্পর্কিত অনুপাত, এটা লিখতে হবে 9.64 বার। এবার আমরা গ নাম্বারের দিকে যাব। লক্ষ্য করো, মোট লাভ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নিট বিক্রয় ইনটু 100। এবারে আমরা মান বসাবো। খ নম্বরে একটু আগেই মোট লাভ নির্ণয় করেছিলাম 18 লক্ষ টাকার উপর 25% হারে, সেখানে মোট লাভ ছিল 4,50,000 টাকা। আর বিক্রয় এখানে দেওয়া আছে 18 লক্ষ টাকা। এটাকে যদি আমরা ফলাফল নির্ণয় করি, আমরা প্রথমে 4,50,000 টাকা লিখব, এটাকে 18 লক্ষ টাকা দিয়ে ভাগ করব। 4,50,000 টাকাকে 18 লক্ষ টাকা দিয়ে ভাগ করব, এরপরে 100 দিয়ে গুণ করব, এর ফলাফল আসবে হচ্ছে 25%। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা ফলাফল অবশ্যই পার্সেন্ট আকারে প্রকাশ করব, যেহেতু শতকরা হারে প্রকাশ করা হয়েছে, পার্সেন্ট আকারে প্রকাশ করতে হবে। পরের অংশে আমরা চলে যাই, সেটা হচ্ছে নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে নিট লাভ ভাগ নিট বিক্রয় ইনটু 100। এখানে লক্ষ্য করো, প্রশ্নের কোথাও নিট লাভ দেওয়া নেই, আমাদের নিট লাভ প্রথমেই নির্ণয় করে নিতে হবে।
নিট লাভ নির্ণয়ের সূত্র হচ্ছে মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় মাইনাস অপরিচালন ব্যয়। আমরা প্রথমে এখানে মোট লাভ বসাবো। এর আগেই আমরা মোট লাভ নির্ণয় করেছিলাম 4,50,000 টাকা। এখানে 4,50,000 টাকা লিখব। তারপরে পরিচালন ব্যয়ের আমরা মান বসাবো। পরিচালন ব্যয় প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1,20,000 টাকা। এবার এখানে আমরা 1,20,000 টাকা বসাবো। আর অপরিচালন ব্যয় প্রশ্নে সরাসরি দেওয়া নেই, এটা প্রশ্নের দিকে একটু খেয়াল করতে হবে। আমরা আর্থিক অবস্থার বিবরণীর দিকে তাকালে দেখতে পাচ্ছি এখানে 8% বন্ড রয়েছে, অর্থাৎ এই বন্ডের সুদ, এটা হচ্ছে অপরিচালন ব্যয়। এই সুদটা এখানে নির্ণয় করে দিতে হবে। আমরা যদি এই 4 লক্ষ টাকাকে 8% হারে হিসাব করি তাহলে আসবে 32,000 টাকা। এবারে খেয়াল করো, 4,50,000 থেকে 1,20,000 টাকা এবং 32,000 টাকা মাইনাস করলে আমরা পাবো 2,98,000 টাকা। এবার এই মানগুলো মূল সূত্রের মধ্যে বসানো যাক। এবারে খেয়াল করো, আমরা নিট লাভ পেয়ে গেলাম 2,98,000 টাকা, আর বিক্রয় প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 18 লক্ষ টাকা। এই 2,98,000 কে 18 লক্ষ টাকা দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা ফলাফল পাবো 16.56। এই 16.56 কে পার্সেন্ট আকারে প্রকাশ করতে হবে, যেহেতু এখানে শতকরা হারে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমাদের প্রায়োগিক সমস্যা এই পর্যন্তই ছিল। তোমরা আগের ক্লাসের মতো আজকের প্রায়োগিক সমস্যাগুলো আবার সূত্রের আলোকে নিজে নিজে করার চেষ্টা করো। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, এই অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্পূর্ণই সূত্র নির্ভর অঙ্ক বা প্রায়োগিক সমস্যা। এখানে বারবার অনুশীলন করার মাধ্যমেই এই সূত্রগুলো আয়ত্ত করা সম্ভব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।